আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফিলিস্তিনের গাজা উপত্যকা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ছোট্ট একটি ভূখণ্ড, মাত্র ৪১ কিলোমিটার দীর্ঘ এবং ৬ থেকে ১২ কিলোমিটার প্রস্থ বিশিষ্ট। এই অঞ্চল একসময় ছিল একটি বাণিজ্যিক, কৃষিভিত্তিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ স্থান, কিন্তু কয়েক দশকের সংঘাত, অবরোধ, সামরিক আগ্রাসন এবং আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার ফলে আজ গাজা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে মানবিক সংকট, খাদ্য ও পানির ঘাটতি, স্বাস্থ্য ব্যবস্থার পতন এবং রাজনৈতিক অনিশ্চয়তা চরমে পৌঁছেছে। শুধু স্বাধীনতার চেতনা ধারণ করায় বিশ্ববাসীর সামনে অপশক্তিরা এই উপত্যকাটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। গাজা নিয়ে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। গাজার ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এটি ছিল মিশর ও লেভান্তের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। উসমানীয় যুগে এবং ব্রিটিশ ম্যান্ডেটের সময়েও এটি ছিল কৃষি, মৎস্য ও ক্ষুদ্র শিল্পের কেন্দ্রস্থল। ১৯৪৮ সালের আগে গাজা ছিল ফিলিস্তিনিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র, যেখানে স্কুল, থিয়েটার, সংবাদপত্র এবং বাণিজ্যিক কার্যক্রম গড়ে উঠেছিল। ১৯৬৭ সালে ইসরায়েল গাজা দখল করলে ধীরে ধীরে অঞ্চলটির অবস্থা অবনতির দিকে যেতে থাকে। ২০০৭ সালে হামাস গাজা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসরায়েল এবং মিশর একযোগে গাজাকে কঠোর অবরোধের মধ্যে ফেলে। ইসরায়েল সমুদ্র, আকাশ ও স্থলপথে অবরোধ আরোপ করে, যার ফলে খাদ্য, ওষুধ, জ্বালানি, নির্মাণ সামগ্রী সহ প্রতিটি প্রয়োজনীয় জিনিস প্রবেশ কঠিন হয়ে পড়ে। এই অবরোধের পাশাপাশি ইসরায়েল বহুবার গাজার উপর সামরিক অভিযান চালিয়েছে। ২০১২, ২০১৪, ২০২১ এবং সর্বশেষ ২০২৩-২৪ সালে এমন ভয়াবহ আগ্রাসন চালানো হয় যে পুরো অঞ্চলটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়ে। বিশেষ করে ২০২৩ সালের অক্টোবর থেকে বর্তমান পর্যন্ত চালানো ইসরায়েলি নৃশংসতম আগ্রাসনে গাজার স্কুল, হাসপাতাল, মসজিদ, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। জাতিসংঘের হিসেব মতে প্রায় ৩০,০০০-এর বেশি মানুষ এতে নিহত হয়েছেন, যাদের বড় একটি অংশই নারী ও শিশু। লক্ষাধিক মানুষ আহত এবং প্রায় ২ মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজার অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত, কর্মসংস্থান প্রায় শূন্যের কোঠায় এবং দারিদ্র্যের হার ৮০% ছাড়িয়েছে। পানীয় জলের সংকট এতটাই প্রকট যে ৯৫% মানুষ দূষিত পানি পান করতে বাধ্য হচ্ছেন। হাসপাতালগুলোর ৮০%-রও বেশি ধ্বংস হয়েছে। ওষুধ ও চিকিৎসক সংকট চরমে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। স্কুলগুলো ধ্বংসপ্রাপ্ত কিংবা শরণার্থী ক্যাম্পে পরিণত। শিশুদের মানসিক স্বাস্থ্য ভয়াবহভাবে বিপর্যস্ত। অনেকেই পরিবার হারিয়ে হতবিহ্বল অবস্থায় দিন কাটাচ্ছে। গাজার উপর এই দমন-পীড়নের বিরুদ্ধে কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানালেও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। পশ্চিমা রাষ্ট্রগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, বরং ইসরায়েলের প্রতি সরাসরি বা পরোক্ষ সমর্থন দিয়ে গাজার মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করেছে। আরব রাষ্ট্রগুলোর প্রতিক্রিয়াও বেশিরভাগ ক্ষেত্রেই প্রতীকী ও দুর্বল। এই বৈশ্বিক নিষ্ক্রিয়তা ফিলিস্তিনিদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। অথচ গাজার রয়েছে একটি বর্ণাঢ্য ইতিহাস। মধ্যপ্রাচ্যের অন্য সব স্থানের তুলনায় সব দিক থেকেই অগ্রসর ছিল গাজা। গাজার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি নির্মাণ শুরু হয় ১৯৯৪ সালের অসলো চুক্তির পরে, যেটির মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও একটি সীমিত স্বায়ত্তশাসনের ওপর সম্মত হয়। এই বিমানবন্দরটি ছিল ফিলিস্তিনি জনগণের একটি স্বপ্নের প্রতীক, বিশ্বে সংযুক্ত হওয়ার একটি দরজা এবং স্বাধীনতার এক বাস্তব নিদর্শন। বিমানবন্দরটি ১৯৯৮ সালের নভেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এর নামকরণ করা হয় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের নামে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াসির আরাফাত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক উপস্থিত ছিলেন। এই বিমানবন্দরটির অবস্থান রাফা শহরে, যা গাজার একদম দক্ষিণে মিশর সীমান্তের কাছে। এই বিমানবন্দরে ছিল একটি রানওয়ে, আধুনিক টার্মিনাল, কাস্টমস সুবিধা ও কন্ট্রোল টাওয়ার। উদ্বোধনের পর ফিলিস্তিনি এয়ারলাইন্স এই বিমানবন্দর থেকে বেশ কিছু আন্তর্জাতিক রুটে যেমন মিশর, জর্ডান, সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করত। এটি গড়ে উঠেছিল আন্তর্জাতিক সহায়তা দিয়ে, যার মধ্যে রয়েছে জাপান, মিশর, মরক্কো এবং ইউরোপীয় ইউনিয়নের তহবিল। 2000 সালে দ্বিতীয় ইন্তিফাদা শুরু হলে ইসরায়েল নিরাপত্তার কারণে বিমানবন্দরটি বন্ধ করে দেয়। পরে 2001 সালের ডিসেম্বরে ইসরায়েলি বাহিনী বিমানবন্দরের রানওয়ে বোমা মেরে ধ্বংস করে দেয় এবং 2002 সালে পুরো কন্ট্রোল টাওয়ার ও টার্মিনাল ভবন গুঁড়িয়ে দেয়। এরপর থেকে বিমানবন্দরটি আর চালু হয়নি। এটি একটি পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, গাজার বন্ধ বিশ্বদ্বারের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। আজকের দিনে ইয়াসির আরাফাত বিমানবন্দর শুধুই একটি ধ্বংসস্তূপ নয়, এটি ফিলিস্তিনিদের স্বাধীনতা ও রাষ্ট্রীয় স্বীকৃতির একটি ক্ষতবিদ্ধ স্মারক। এটি মনে করিয়ে দেয় অবকাঠামো দিয়ে একটি রাষ্ট্র গঠন করা গেলেও রাজনৈতিক নিপীড়ন ও সামরিক আগ্রাসন সেই স্বপ্নকে কিভাবে চুরমার করে দিতে পারে। গাজার আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হল গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়, যা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। এটি গাজা অঞ্চলের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় এবং এটি ফিলিস্তিনিদের উচ্চ শিক্ষার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়টির লক্ষ্য ছিল আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজবিজ্ঞান, মানবিকতা এবং ইসলামী শিক্ষার মধ্যে সমন্বয় করা, যাতে ছাত্ররা বুদ্ধিবৃত্তিক, নৈতিক এবং সামাজিকভাবে সমৃদ্ধ হতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ডক্টর হামদি আব্দুল হামেদ এবং এটি প্রথম দিকে শুধুমাত্র ছোট আকারে শুরু হয়েছিল, কিন্তু স্থানীয় ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে এটি দ্রুত ও এক বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। 2007 সালে হামাস গাজার রাজনৈতিক এবং সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করার পর থেকে গাজার উপর ইসরায়েল ও মিশরের কঠোর অবরোধ আরোপ করা হয়। এর ফলে গাজার শিক্ষা ব্যবস্থার উপর এক বিপর্যয়কর প্রভাব পড়ে, যার মধ্যে ছিল গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক ক্ষতি। যদিও বিশ্ববিদ্যালয়টি দখলদারদের সঙ্গে যুদ্ধের কেন্দ্রস্থল ছিল না, তবুও অবরোধের ফলে এটি নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে সরঞ্জাম এবং উপকরণের অভাবে। 2014 সালে গাজায় অনুষ্ঠিত এক ভয়াবহ যুদ্ধের সময় গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপর সরাসরি হামলা চালানো হয়। এই যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী গাজার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়ও বোমা হামলার শিকার হয়, যার ফলে প্রধান ভবন, পাঠাগার এবং গবেষণাগারগুলো ধ্বংস হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং বিপুল সংখ্যক পাঠ্য উপকরণ ও শিক্ষা সামগ্রী ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি বাহিনীর এই আক্রমণ বিশ্ববিদ্যালয় কার্যক্রমে ব্যাপক বিঘ্ন সৃষ্টি করে, আর গত 18 মাসের অভিযানে ইসরায়েল এই বিশ্ববিদ্যালয়টিকে সমূলে ধ্বংস করে দেয়। এই বিশ্ববিদ্যালয়ের উপর তাদের ক্ষোভের কারণ হল হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। স্বাস্থ্য কাঠামোর কথা যদি বলি, গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল গাজা উপত্যকার স্বাস্থ্য সেবার প্রধান প্রতিষ্ঠান ছিল। এটি পুরো অঞ্চল জুড়ে স্বাস্থ্যসেবা প্রদান করত এবং অনেক ফিলিস্তিনি রোগী ও আহত ব্যক্তির জন্য জীবনদায়ী সহায়তা প্রদান করত। 2014 সালে গাজা যুদ্ধের সময় ইসরায়েলি বাহিনী হাসপাতালের আশপাশে বোমাবর্ষণ করে এবং হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। আর এবারের অভিযানে ইসরায়েল এই হাসপাতালটি গুড়িয়ে দেয়। হাসপাতালের নিচে হামাসের সদস্যরা আসা যাওয়ার টানেল করেছে। এ কারণে এই হাসপাতালের ওপরও ইসরায়েলের খুব বেশি আক্রোশ পরিলক্ষিত হয়।
গাজার কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র, যা গাজার প্রায় ৮০% বিদ্যুৎ সরবরাহ করত, এটি বহুবার ইসরায়েলি বিমান হামলার শিকার হয়েছে। ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় এটি অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেকটাই কমে যায়। ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় আবারও এই বিদ্যুৎ কেন্দ্রের প্রায় সবখানেই বোমা হামলা হয়। এতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ২০২৩ সালের পর এবারের হামলায় গাজার বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। গাজার সড়ক ও ব্রিজগুলো একসময় উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যিক কার্যক্রমের অতি গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু ইসরায়েলি বাহিনী গাজার সড়ক ও ব্রিজগুলোর ওপর আক্রমণ করে, ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। অপারেশন আল আকসা ফ্ল্যাট পরবর্তী গাজা যুদ্ধের সময় সড়ক এবং ব্রিজের বহু অংশ ধ্বংস হয়ে যায়, যা স্থানীয়দের জন্য চলাচল এবং সরবরাহ ব্যবস্থাকে কঠিন করে তোলে। এর ফলে গাজা উপত্যকার অর্থনৈতিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে ওঠে। গাজার শরণার্থী ক্যাম্পগুলো, যেখানে ফিলিস্তিনের লাখ লাখ শরণার্থী বসবাস করেন, সেগুলোর বেশিরভাগই এবার হামলা ও আক্রমণের শিকার হয়েছে। চলমান যুদ্ধের সময়ে অনেক শরণার্থী ক্যাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং সেখানে বসবাসকারী মানুষজন তাদের ঘরবাড়ি হারিয়ে আশ্রয়ের জন্য অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমানে এসব ক্যাম্পের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক, কারণ সেখানে প্রয়োজনীয় সুযোগ সুবিধা এবং মানবিক সহায়তা অপর্যাপ্ত। একসময়ের সবুজ শস্যক্ষেত্র, শিশুদের কোলাহলময় স্কুল এবং জীবন্ত সংস্কৃতির কেন্দ্র গাজা আজ ধ্বংসস্তূপ, রক্তে রঞ্জিত পথ এবং শোকবিহ্বল মানুষের কান্নার স্থান। গাজার ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন যদি না অবরোধ প্রত্যাহার করা হয়, মানবিক সহায়তা পৌঁছানো হয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করা হয়। গাজার মানুষ শুধু বেঁচে থাকতে নয়, মর্যাদার সাথে বাঁচতে চায়। সেটি বাস্তবায়নের জন্য এখন প্রয়োজন ন্যায়ের পথে বিশ্ব জনমতের এক দৃঢ় ও কার্যকর অবস্থান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।